গল্প আধারে দীপশিখা। বাড়ি ফিরতে ফিরতে রাত 11টা। ফ্ল্যাটে ঢুকেই বাবার মুখোমুখি পড়ল সাদিপ। বাবা মিনহাস আবেদিন ছেলেকে ইশারা করলেন, সোফায় বসো, কথা আছে। সাদিপ ভদ্র ছেলের মতো বসে। এমবিবিএস তো শেষ হলো, আর কয় বছর টিউশনি করাবে? পড়াশোনায় বা কবছর বাকি আছে? আর বিয়ে হয়েছে, বউ ঘরে তুলতে হবে, তো সে ব্যাপারে কোনো চিন্তা আছে? ইন্টার্ন হিসেবে মাসে আসে শুধু 20,000, এটা দিয়ে বউ ঘরে তুলবো? ভাবছি বিসিএসটা আগে দিয়ে নেই, সেসব পরেও দেওয়া যাবে। একটা ডেট ঠিক করে জানাও। আগামীকাল তোমার দাদাভাই ফাইনাল ডেট জানাতে বলেছে আমাকে। ইতস্ত হয়ে সাদিপ। আব্বু, বলছিলাম কি, এত তাড়া কিসের? ওর সামনে মেডিকেল ভর্তি পরীক্ষা, সব পরীক্ষা এখানে এসেই দিতে পারবে। আর তুমি তো পড়াচ্ছ, এখানে থাকলে আরও সুবিধা হবে। তুমি যা ঠিক করো। উঠে আসতে নিলে বাবা আবারও বলেন, ডেট জানিও। আজকে বাইরেই খেয়েছে সে। টেবিলে ঢেকে রাখা খাবারগুলো এক এক করে ফ্রিজে রাখে। তারপর রুমে ঢুকেই আগে ওয়াশরুমে যায়, ফ্রেশ হয়ে বাইরের শার্ট খুলে টি শার্ট পরে নেয়। ফ্যান চালিয়ে বিছানায় গায়ে এলিয়ে দিয়ে ফোনটা তুলে নেয়। ফেসবুকে ঢুকতেই দেখতে পাই মিমের রোজ ঝলমল গল্পের আরেকটা পর্ব এসেছে। ঝটপট পড়ে নেয় সেটা। পড়া শেষে অটোমেটিক মুখে হাসি চলে আসে সাদিপের। মিম জানেও না যে সে মিমের সকল গল্প পড়ে। এমন কোনো পর্ব নেই যেটাতে ওর কমেন্ট নেই, অবশ্য রিয়েল আইডি দিয়ে নয়, তাই বুঝতে পারে না মিম। আজও একটা কমেন্ট করে সে। গল্পের নায়কদের অসীম ধৈর্য, কারণ তারা কাল্পনিক চরিত্র। কিন্তু লেখিকা হয়তো জানেন না বাস্তবের নায়কদের আসলে এত ধৈর্য থাকে না, কারণ তারা কাল্পনিক নয়, তারা বাস্তব। তাই লেখিকা যদি একটু দয়া করে বাস্তবের নায়কদের প্রতি সদয় দৃষ্টি দিতেন, তাহলে এই অসহায়ের খুব উপকার হতো। কমেন্টের রিপ্লাইয়ের অপেক্ষা করছিল সাদিপ, কিন্তু রিপ্লাই এলো না। এলো সরাসরি কল। কলটা ধরে কেউ কথা বলেনি। খানিকক্ষণ চুপচাপ ছিল দুজনেই। সাদিপ চোখ বন্ধ করে তার স্ত্রীকে অনুভব করায় চেষ্টারত। তখনই মিম বলে ওঠে, তুমি ভাই থেকে বড় কবে হলে? যেদিন কবুল বললাম। কিন্তু আমার মন তো মানতে চায় না, আমি তো ভাবতেই পারি না। একদম চুপ হয়ে যায় সাদিপ। মিমও কিছু বলে না। কিছু বলছে না যে? কবুল বলার আগে বলিসনি কেন? সে সুযোগ দেওয়া হয়নি আমাকে। তাহলে এখন কি চাস আমার কাছে? তুমি কি চাও? সংসার করতে? বিয়ে করো আবারও। তোর সাথে সংসার করতে। এত ভালোবাসা আমায়? সন্দেহ আছে? আমাকে আরও সময় দাও। আব্বু ডেট জানাতে বলেছে তাহলে। আমার এখানে এসেও সময় পাবি, তখন ভাবিস কি করবি। আগে এখানে আয়। এখানে গেলে ঠিক তোমার প্রেমের জালে ফাঁসাবে আমায়। ফাঁসিসনি বলছিস? তোর লেখিকার সত্তাকে জিজ্ঞেস কর, সে সবটা জানে। দেখবি তোকে সব বলে দেবে সেই সত্তাকে। আর ইগনোর করিস না। গল্পের মধ্যে হেনা রিজুকে ও আরও কষ্ট দিস না। মিলিয়ে দে তাদের। তাদের অন্তর পাগল হয়ে গেছে, ছটফট করছে। গল্পেরও তো প্রাণ আছে, বল। আর কত কষ্ট দিবি? অবশ্য তোর রন্ধে রন্ধে কষ্ট দেবার নেশা। মানুষকে কষ্ট দিতে দিতে তোর ভীষণ ভালো লাগে, তাই না? কেটে যায় অনেকক্ষণ সময়। একটা নাক টানার শব্দ পায় সাদিপ। শব্দটা বুকে এসে বাড়ি দেয় সাদিপের। কাঁদছে কি মিম? কাঁদছিস তুই বুড়ি? সাদিপ ঠিক বোঝে মিম কাঁদছে, সময় দেয় তাকে। তারপর ধীরে ধীরে বলে, আমি তোর নোটপ্যাড হতে চাইছি। তুই আমাতে শত শত গল্প লিখবি, হতে দিবি? একটা সুযোগ দিয়ে দেখ। আমি বুঝতে পারছি তোর সমস্যাটা। হঠাৎ করে এত কিছু মেনে নেওয়া যায় না, কিন্তু জড়িয়ে তো গেছিস, এখনও চাইলে ছুটে যেতে পারবি না। দিব না আমি সে সুযোগ। আচ্ছা বল, আমি কোন দিক দিয়ে তোর অযোগ্য? একটা কারণ দেখা। আমি তোমার অযোগ্য, থাপড়িয়ে 32টা দাঁত ফেলে দেব, এমন কথা আমি কখনো শুনতে চাই না। তুমি ঠিক যতটা সুন্দর, আমি ঠিক ততটাই অসুন্দর। তোমার পাশে আমাকে বড্ড বেমানান লাগবে সাদিপ ভাই। সবাই যেমনটা বলে, ময়ূরের পাশে কাক। কিছুক্ষণ কথা বলে না সাদিপ, মিউট হয়ে যায় ওপাশ। তারপর বলে ওঠে, ফ্ল্যাটের দরজা খোল। আটকে ওঠে মিম। কি বলছো? কেন এসেছো? ফ্ল্যাটে ফিরে যাও। তুই এখন গেট খুলবি নাকি মেজমাকে ফোন দিব? সে কিন্তু ঠিক তার জামাইকে বাইরে দাঁড় করিয়ে রাখবে না।
তুমি পাগলামি করছো সাদিপ ভাই? কে তোর ভাই? দাদি বিয়েটা জোর করে দিয়েছে, ভেবেছে এমন অসুন্দর মেয়েকে কে বিয়ে করবে, তাই আমার ঘাড়ে চাপিয়েছে। তখন ওই বেলটা বেজে ওঠে। মিম লাফ দিয়ে উঠে দৌড়ে গিয়ে গেটটা খুলে দেয়। সাদিপ ওকে রেখে হনহনিয়ে ওর রুমে চলে আসে। মিমের পা জমে যায়। সিংহকে খেপিয়েছে সে, আজ তার কি হবে? মিম রুমে আসছে না দেখে আবার বেরিয়ে আসে সাদিপ। মিমের হাত চেপে ধরে নিয়ে যায় রুমে, দরজা এঁটে দিয়ে মুখোমুখি দাঁড়ায়। তুই ঠিক কতখানি জীবন দেখেছিস? তুই সুন্দর অসুন্দরের কি বুঝিস? তোকে কে বলেছে তুই সুন্দরী না? তুই জগৎ জানিস? যত সাদা চামড়ার সুন্দরী দেখবি বেশিরভাগ দেখবি বয়ফ্রেন্ড আছে। আর বয়ফ্রেন্ড মানে বুঝিস? ও তোকে বলে কী লাভ? তুই তো বুঝবি না। যারা ধর্মের সীমানার মধ্যে নেই তাদের জীবনে কোনো সীমানা নেই মিম। কিন্তু তুই আমি সেই গ্রুপের মধ্যে পড়ি না। আমরা উঠি বসি চলি ফিরি যে জগতে, আমরা মূলত সেই জগতের কেউ নই। আমরা অনেক আলাদা। ধর্ম আমাদেরকে অন্যদের থেকে সীমারেখা টেনে দিয়েছে। আমরা চাইলেও উচ্ছৃঙ্খল জীবনযাপন করতে পারি না। ছাপোষা মানুষ শুধু স্ত্রী সন্তান পরিজন নিয়েই সুখের সংসার করতে ব্যস। যে স্ত্রী আমাকে বুঝবে, যে স্ত্রী শুধু আমাকেই দেখবে, আমি পাশে থাকতে অন্য কোনো ছেলের দিকে চোখ তুলে তাকাবে না, আমি শুধু তাকেই চাই। আমার দুনিয়া লাগবে না, অতিরিক্ত সুন্দরী লাগবে না, আমার এমন মাঝারি মানের সুন্দরীতেই চলবে। আমি আমার স্ত্রী চাই, আমার সন্তানদের মা চাই। কোনো হাই ডিমান্ড পেল মোস্ট ওয়ান্টেড লেডি চাই না। সাদিপের এমন রুদ্রমূর্তি দেখে মেয়ে যায় মিম। বুঝেছি তোর সমস্যাটা মানসিক। কে কি বলল সেগুলো তোর কাছে ম্যাটার করে, আর আমি কি বললাম সেটা ম্যাটার করে না। বল, জবাব দে, কি বলো তুমি? একটা ডেট জানা এক্ষুনি আমাকে। সাদিপ ভাই? কিসের ভাই? আমি তোর ভাই না, কখনো কোনোদিন ছিলাম না। এবার বুঝছিস? আল্লাহর রাস্তে ভাই ডাকা বন্ধ কর। আর তুই না উন্নত মস্তিষ্কের লেখিকা, তো পাকা পাকা গল্প লিখিস, তা তোর গল্পে অসুন্দরীর সাথে সুন্দর ছেলেদের মিল হয় না কখনো। দেখেছো, তুমি আমাকে অসুন্দরী বললে। রাগে উঠে সাদিপের। বললাম তুই যেমন তেমন, তুইকেই আমার চাই। তোর সবচেয়ে বড় পরিচয় তুই আমার বউ। আমার অন্য কাউকে লাগবে না, বুঝেছিস? চলবে? নেক্সট পার্টের জন্য সবাই কমেন্ট করবেন এবং চ্যানেলটা বেশি বেশি সাবস্ক্রাইব করবেন প্লিজ।